শাশ্বতীদের সাথে প্রথম আলাপ আমার এক আগত শীতের হাত ধরে আসা ঠিক আজকের মতোই আলো আঁধারি সন্ধ্যায়। নরম্যানহার্স্টের উড়ালপুর পেরোতে পেরোতে দিদির মেয়ে অবন্তিকার বাড়ির পথে হাঁটতে গিয়ে পেরিয়ে যাচ্ছিলাম এমনই বহু স্মৃতি, নববর্ষের এই নিভৃত সাহিত্য আড্ডায় যোগদানের প্রাক মুহূর্তে। তুমি কেমন করে গান করো হে কুনি, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। তুমি কেমন করে গান করো হে কুনি, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। তুমি কেমন করে গান করো হে গুণী। সুরের আলো ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে গগন বেয়ে। সুরের আলো ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে গগন বেয়ে। পাষাণ টুটে ব্যাকুল বেগে ধেয়ে বহিয়া যায় সুরে সুরধ্বনি। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। তুমি কেমন করে গান করো হে গুণী। মনে করি অমনি সুরে গান, কণ্ঠে আমার সুর খুঁজে না পায়। মনে করি অমনি সুরে গান, কণ্ঠে আমার সুর খুঁজে না পায়। কইতে কি চাই কইতে কথা বাঁধে, হার মেনে যে পরাণ আমার কাঁদে। কইতে কি চাই কইতে কথা বাঁধে, হার মেনে যে পরাণ আমার কাঁদে। আমায় তুমি ফেলেছ কোন ফাঁদে, চৌদিকে মোর সুরে জ্বালবনি। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। তুমি কেমন করে গান করো হে গুণী। এক একটি কবিতা, এক একটি কবিতা কোনোদিন হারিয়ে যায় অরণ্যে। এক একটি কবিতা কোনো এক রাত্রির শিশিরের মতো ঝরে পড়ে দিগন্তের এক খোলা মাঠে। এক একটি কবিতা কখন রুদ্ধ কান্নায় চোখ বোঝে। এক একটি কবিতা কখনো সারাদিন স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করে। এক একটি কবিতা কখন হাওয়ায় দোলা দেয়। এক একটি কবিতা কখন ছুটে যায় ঝড়ের ঘোড়ার মতো। এক একটি কবিতা কখন নরম বৃষ্টি হয়ে নামে।
এক একটি কবিতা কখন ছড়িয়ে দেয় উষ্ণতার অমূল রোদ্দুর। এক একটি কবিতা কখন অশ্রুকণা, এক একটি কবিতা কখন হৃদয় জোড়া ভালোবাসা, এক একটি কবিতা কখন জনারণ্যে হাজারো মানুষের স্বপ্ন, এক একটি কবিতা কখন আবহমান নদীর ধারে নিশ্চুপ দাঁড়িয়ে থাকা। এক একটি কবিতার সকাল সন্ধ্যা, এক একটি কবিতার দিন রাত্রি, এক একটি কবিতার দিগন্ত বিস্তৃত পৃথিবী। এই কবিতাটার নাম হচ্ছে পুনর্জন্ম, এটাও বাতায়নে বেরিয়েছে। যে নদী শুকিয়ে গিয়েছিল, যে নদী শুকিয়ে গিয়েছিল, লুকিয়ে গিয়েছিল, সে কখন ফিরে আসে যৌবনে? সে যদি পড়েছিল শুধু তার বালি নিয়ে, পলি নিয়ে, সে আবার কখন জাগর মৌবনে? যে ভালোবাসা রুদ্ধ হয়েছিল, যে ভালোবাসা রুদ্ধ হয়েছিল, স্তব্ধ হয়েছিল মলিন জ্যোৎস্নার হাহাকারে, সে আবার কখন দৃষ্টি পেয়েছিল, বৃষ্টি পেয়েছিল আকাশ দিগন্তের চলাচলে। যে কবিতা হেরে গিয়েছিল, যে কবিতা হেরে গিয়েছিল, মরে গিয়েছিল মরুভূমির উষ্ণ বালু ঝড়ে, সে আবার কখন জন্ম পেয়েছিল, মর্ম পেয়েছিল অলিক শব্দমালার সমাহারে। নাটকের নাম অন্য বেলার অসময়। গল্পে প্রধানত দুটি চরিত্র বা ব্যক্তি সত্তা রয়েছে। গল্পটি একটি হলো অন্য বেলা আর আরেকজন অসময়, যাদেরকে নাটকে আমরা চিনব বা বলা যেতে পারে সম্বোধন করব বেলা এবং সময় হিসেবে। বেলার চরিত্রে অভিনয় করছি আমি পারিজাত, আর সময়ের চরিত্রে অভিনয় করবে সুমিতাভ। তাহলে শুরু করছি আমাদের শ্রুতি নাটক অন্য বেলার অসময়। আমার আর গল্প লিখতে ভালো লাগে না গো, জানো। আর আমার গল্প শুনতে। কি হয়েছে বলো তো আমাদের? আগে তো কই এরকম ছিলাম না আমরা। একসাথে দুটিতে মিলে কেমন ঘন্টার পর ঘন্টা গল্প খুঁজতাম চারপাশ থেকে কুড়িয়ে। মনে আছে সেই যেবার পাহাড়ের ধারে ছোট্ট কুড়ে ঘরটা ভাড়া নিলাম, পরিবার পরিজন ছেড়ে একে অপরের বুকে ডুব সাঁতার কাটবো বলে। সকাল হলেই কেমন দুজনে বেশ হাঁটতে বেরিয়ে যেতাম। পাহাড়ে পাকদণ্ডি বেয়ে উঠতে উঠতে একসময় যখন ঘন জঙ্গলের মাঝে হারিয়ে যেতাম, একটু ভয় পেতাম না কিন্তু, তাই না? দিব্যি তাঁবু খাটিয়ে শুকনো কাঠ কুড়িয়ে এনে আগুন জেলে সারা রাত তারাদের সাথে জোনাকিদের আলাদা করতে ব্যস্ত থাকতাম শুধু। মাঝে মাঝে সেখানেও গল্প বলতাম আমি, তুমি শুনতে। আর এই বলা শোনার মাঝেই আমাদের চোখের একদম সামনে পাহাড়ের চূড়োখানা কালো থেকে লাল হয়ে উঠত। ভোরের অমন প্রথম আলোয় স্নাত হতাম দুজনে বিমুগ্ধ হয়ে। ঘরে ফেরার ভাবনাখানায় হারিয়ে যেত এমন করে অবচেতনে অন্য কোনো সময়। বেলা দেখেছ, তুমি কিন্তু আবার সেই অকপটে বানিয়ে গল্পই বলছো অকারণে। এমন কিছু কখনো ঘটেনি আমাদের জীবনে। পাহাড় তো দূরের কথা, আমরা একসাথে কোনোদিন কোনো ছোট টিলা বা ঢিবিও দেখিনি, তার আশ্রয় ঘরও বাঁধিনি। ও তোমার মনের ভুল। আমার এসব গল্প শুনিও না তো কখনো। ও না গো সময়, আমারও আজকাল আর আগের মতো গল্প লিখতে বা বলতে ভালো তেমন
লাগে কই? রাগ করো না লক্ষ্মীটি, বসো না এসে কাছে এইখানটায়। আমি আর তোমায় বিরক্ত করবো না গো সেবারের মতো। সেইবার বাড়ি ফেরার পথে তুমি বললে না, না এখন ফিরতে ইচ্ছে করছে না, আগে চলো একবার সমুদ্রে ডুব দিয়ে স্নান সেরে আসি, তারপর কাঠের পাটাতন বেঁধে নৌকো গড়ে মাছ ধরতে যাব জলের এক্কেবারে গভীরে। আমি উৎসাহিত না হয়ে কেমন কুঁকড়ে গিয়েছিলাম ভয় বলো তো। কি করতাম? গভীরতা যে বরাবরই আমায় কাঁদায় নিভৃতে। আমি তাই তোমার কথা না শুনে একরকম জোর করেই তো নিয়ে গিয়েছিলাম তোমায় মিঠে নদীর ধারে, যেখানে তখন প্রায় সব মাঝি ভাইয়েরাই দুপুরের খাওয়া দাওয়ার পর তাদের নৌকো ঘাটে বেঁধে দিবানিদ্রায় ব্যস্ত। ভাগ্যিস সেই বৃদ্ধ মাঝিকে পেয়েছিলাম, না হলে তো পুরো যাতায়াতটাই পণ্ডশ্রম হতো আমার বোকামিতে। অবশ্য আনন্দ কিছু কম করিনি বলো। মনে আছে মাঝ বরাবর মাঝি ভাই নৌকো নিয়ে যাওয়ার পরেও আমরা দুটিতে কথা বলছিলাম না, অভিমানে। বুড়ো মানুষ ঠিকই, তবে উনি কিন্তু টের পেয়েছিলেন আমাদের মনের মধ্যে বয়ে চলেছে তোল পার করা যেত না। কে জানে একেই অভিজ্ঞতা বলে কিনা। তাই তো মাঝ নদীতে হঠাৎ নৌকো থামিয়ে বললেন তিনি, এবার তোমাদের কাছে একটা গান শুনি দেখি, না হলে বলে দিলুম বাপু এ মরা নৌকো আর নড়বে না। সে কি বিরক্তি তোমার! যা হোক তাও গিয়েছিলে তো আমার সঙ্গে শেষ অব্দি। তব অচিন্ত রূপ চরিত মহিমা। সত্যি বেলা, তুমি পারো বটে। কি অবলীলায় বসে বসে মিথ্যে সাজাও দিব্যি। তোমার সেসব আজগুবি গল্পে আমি যাযাবর থেকে নাবিক, মাঝি, সৈন্য যা ইচ্ছে হয়ে যায় যখন তখন তোমার ভাবনার আগাছাদের অগোছালো তালে গুলো। কখনো নৌকায় বসে গান করি, মাছ ধরতে যাই মাঝ সমুদ্রে। কেন বেলা? তোমার কি আমার এই ছাপোষা সাধারণ ব্যক্তিত্বকে পছন্দ নয়? দুবেলা পরিশ্রম করে যে ঘরখানা আমরা বেঁধেছি, তার ঘাম রক্তের গন্ধে বুঝি তোমার গা গোলায়? বেলা, বোঝার চেষ্টা করো, আমার কাছে এই গোটা জীবনটাই দুঃস্বপ্ন। মনে হয় থেকে থেকে এক্ষুনি চোখ খুললেই সব হয় গুছিয়ে নেবে নিজেদের, না হলে ওলট পালট হবে। প্রথম দিকে বেশ লাগতো জানো, নিজেকে সেই প্রত্যেকটা নাটকের নায়ক হিসেবে। সত্যি বলছি, চেষ্টাও করতাম গো সাজাতে। মনে হতো হোক না গল্পগুলোই সত্যি, ভাবতে দোষ কি? এখন বুঝি দোষ নয়, তোমার এই ভাবনাদের সঙ্গে তাল মিলিয়ে আমার পথ চলার এই বৃথা চেষ্টা আসলে অপরাধ। অঘোরে বজ্রপাতে যার শাস্তি হলো মৃত্যু। আমাদের প্রতিটা জীবের মধ্যে ওই একটা জায়গাতেই তো মিল রয়ে গেছে সময়। জন্মেইছি মরার গল্প লিখতে, শুনতে, বলতে, ভাবতে। তাকে ভয় পেয়ে আজ যদি গল্প অনুধাবন করতেই ছেড়ে দিই আমরা, তুমি ঠিক যেভাবে চাইছো সময় সেভাবে, তাহলে তো জীবনখানারই আর বেঁচে থাকার স্বাদটুকুও থাকবে না কোনো মতেই। তোমার রক্ত মাংস আমার কল্পনায় যে মূর্তি খোদাই করে, তাকে অবিনশ্বর করতেই তো এইসব রচনা আমার অন্য বেলায় অসময়। তাও তুমি যখন চাইছো, আমি না হয় ছেড়েই দেব সবটুকু। থেকে থেকে বলবো খালি, আমার আর গল্প ভাবতেও ভালো লাগে না সময়। না না বেলা, আমি বুঝছি
বুঝতে পারছি গল্পগুলো না থাকলে যে থমকে যাব আমিও শেষের শুরুর আগেই। মিথ্যে তো বলেছিলাম আমিও, তোমার গল্প শোনার বাসনাই তো বাঁচিয়ে রাখে আমায় সত্যিদের নৃশংসতাকে দূরে সরিয়ে দিয়ে অবহেলায়। দেখি একবার আরেকখানি গল্প কেমন বাঁধতে পারো তুমি। গল্প সেই যেবার অন্ধকারে তারাদের প্রজাপতি ভেবে ধরতে গিয়ে রাতের মরুভূমির ঠান্ডা বালির উপর চিৎপাত হয়ে শুয়ে পড়েছিলাম। মনে আছে কি ঠান্ডা লাগছিল তখন? মনে নেই আবার? খুব মনে আছে। মাঝরাতে হঠাৎ কেমন সাদা সাদা হালকা তুলোর মতো বরফ কুচি আবার এই মরুভূমিতে আমাদের ভরিয়ে তুলেছিল। তা কি ভোলা যায়? আর আর তার আগে এমা, মনে নেই তোমার সময়? দুজনের কথা গল্প এগিয়ে চলে এভাবেই প্রতিনিয়ত, হাসি মাখা নিত্য নৈমিত্তিক ভালোবাসা অভিমানের দ্বন্দ্ব আর পর্যালোচনায়। তো আজকে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের জন্য আমি একটা নতুন লেখা নিয়ে এসেছি, তার নাম হচ্ছে হালখাতা। কবিতার নাম হালখাতা। তোমার আমার শহর খানিক অল্প দূরে, হাত ঘড়িতে সময় জানায় ফারাক বেশি। সকাল যখন আমার ছড়ায় আকাশ জুড়ে, পাশ ফিরে শোয় রাত্রি তোমার এলো কেশি। ফের তো আবার হাঁটতে হবে বছর ঘুরে, কে কোন পথে হাঁটতে যাব নিচ্ছি শিখে। করছে শুরু টলমলে পা অল্প দূরে, কেউ থেমেছে কবর কিংবা চিতার দিকে। আমরা দেখো এগিয়ে চলি ব্যস্ততাতে, আয়না দেখো বলছে জীবন আর কি নিবি। ঋণ জমেছে ফি বছরের হালখাতাতে, অনেক অসুখ পেরিয়েছে আজ এই পৃথিবী। তোমার আমার বিভেদ তো নেই এত দ্বারা, তোমার আমার বিকেল নামে এক আকাশে। সব শহরেই সন্ধে মানে অনেক তারা, আজ শহরে পয়লা বৈশাখ এমনি আসে। মানে পয়লা বৈশাখ শেষ হওয়ার পর আর একটা নতুন বছর, 6টা ঋতু এবং আমাদের এগিয়ে চলা পথ চলা। তো সেই 6 ঋতুকে নিয়ে আমার একটা লেখা আছে, তার নাম হচ্ছে 6 ঋতুতে তুমি। কোন উপশমে পারব যে হতে থিতু, তোমায় চাওয়ার অসুখ সে জমে আছে। চলে যায় আর ফেরে মৌসুমী ঋতু, পাবো কি জানি না এই ওষুধ তার কাছে। বৈশাখী দিনে তোমাকেই ভুলে গিয়ে কিভাবে বাঁচব, ফুটি ফাটা হয়ে বাঁচে জ্যৈষ্ঠের দাহে মন কাছে পেতেছে, নিঃশেষ হওয়া সেই দহনের কাছে। ঘোড়ো আষাঢ়িয়া বর্ষা শেষেতে নামে, এলোমেলো মেঘ শহরের পদ বেয়ে। শ্রাবণে শ্রাবণে মেঘ বৃষ্টির খামে, ডাক পাঠিয়েছি ফিরেছি তোমায় চেয়ে। নীলাভ ভাদ্রে মেঘ ফের পরিযায়ী, দাগে কাশফুল অশ্বিনী সাদা ছোপে। বোধন অঞ্জলি ভাসানেতে একলাই, খুঁজেছি তোমায় ভিড়ে মাপা মণ্ডপে। ময়দানে ট্রাম চলে গেছে আলগোছে, অঘ্রাণ ভরে আমার শহরও একা। হৈমান্তিক টানে সঙ্গতা বুঝে শিশির, সকালে যদি হতো ফের ফের দেখা। ঝরা পাতা দিন ফেরে তৃপ্তির সুখে, হিম চাদরেতে শিশিরে রাত্রিরে। পায়নি আজও উপশম এও সুখে, তোমায় চাওয়ারা ফেলেছে ঘিরে। কৃষ্ণচূড়ার ফাগুন পেরিয়ে এসে, অসুখী চৈত্র নাছোড় বসন্তেরা। বুকের কোথাও দাগ রেখে যায় শেষে, অবুঝ প্রেমের গুটি বসন্তেরা। তো সৃজা তো খুব ভালোবেসে একটা কবিতা পাঠ করেছিল এবং পাঠিয়েছিল। অনুশ্রী আমাকে নিজে বলেছেন যে সেই কবিতাটা যেন আমি অনুশ্রীর তরফ থেকে পাঠ করি। ঠিক আছে? কবিতার নাম হচ্ছে জানলা। লেখক শ্রীজাত। যেটা লোকের কাছে পরিষ্কার হয়েছে যে বাতায়ন পত্রিকা গোষ্ঠীর 3টে পত্রিকা আছে,
একটা হচ্ছে বাতায়ন, যেটা মানে রেগুলার বেরোয়, একবার বছরে ছেপে প্রকাশিত হয় মুদ্রিত। আর আরেকটা আছে কাগজের নৌকা বলে, যেটাতে আর কি ধারাবাহিক বড় লেখাগুলো বেরোয়। আর থার্ড অফারিং হচ্ছে ইংরেজিতে, যেটার নাম হচ্ছে ব্যালকনি, তাই তো? ব্যালকনিটা এখন লঞ্চ হলো আর কি, এখন ব্যালকনির প্রিন্টেড ভার্সনটা এই বছর একটা লঞ্চ লঞ্চ হলো হলো, এবং সেই উপলক্ষে সৃজাত একটা কবিতা পাঠিয়েছিল, সৃজাত একটা কবিতা জানলা, পাঠিয়েছে, যেটা বলি আর কি। কবিতার নাম হচ্ছে জানলা। আলাদা নই, আলাদা নই কোথাও আমি, জাপটে আছি কি অসুখে কি উৎসবে, একলা তোমার ভাবনা যখন সুদূরগামী, এই সময়ের মধ্যে আমায় খুঁজতে হবে। হয়তো আছি হাত পাকার পানির ডিবে, হয়তো আছি মাসিক কোনো পত্রিকাতে, নামটা মনে পড়ছে না তাই বলছো কি বেশ, হয়তো আছি মুঠোর ভিতর তোমার হাতেই। ভাবছো তুমি তোমার, কেবল তোমার থাকি, ব্যালকনিতে রাশভারী মেঘ থমকে দাঁড়ায়, কেবল তোমার জন্যে জলে সন্ধেবাতি, বন্ধু নিয়ে রিক্সা ঢোকে তোমার পাড়ায়। বাহ, হ্যাঁ, তা ঠিকই, মানুষ থেকে মানুষ আসে, বন্ধুতা চায় এই শহরের সমস্ত লোক। তাকিয়ে দেখো, মানুষ তোমায় ভালোই বাসে, সন্ধেবেলা একটু শুধু জানলা খুলো, দেখবে তখন আলাদা নই কোথাও আমি, সমান আসি কি আদরে কি বিপ্লবে, একলা তোমার ভাবনা যখন আকাশগামী, এই সময়ের মধ্যে আমায় খুঁজতে হবে। তো প্রথম যে কবিতাটা, সেটা কবিতা নিয়েই কবিতাটা। কবিতার নাম হচ্ছে কবিতা হওয়ার স্বপ্ন। আকাশের রং ছুঁয়ে দিগন্ত রেখার পারে হারিয়ে যাওয়া পরিযায়ী পাখিদের মতো কবিতাগুলিও হারিয়ে যায়। সৃষ্টির আদি থেকে প্রণব যেমন জীবনের অস্তিত্ব বহন করে জরাজীর্ণ আজ, চিরনূতনের অহংকার কালের যাত্রাপথে বিবর্ণ। শব্দগুলি নূতন সংজ্ঞার অন্তহীন অপেক্ষায় ক্লান্ত আজ, দিন যায় কবিতা হয়ে ওঠার আশায়। পিগম্যালিয়নের তপস্যার ফল, নাকি মূর্তির ছিল অবচেতন ইচ্ছা প্রেমিকা হয়ে ওঠার? কবিতার জন্ম কবির মনোভূমি থেকে, নাকি একটি শব্দ দেখে কবিতা হয়ে ওঠার স্বপ্ন? একটু কনটেক্সট আমি পরে দিয়ে দেবো কবিতাটা পড়ে। স্বপ্নের পথগুলি কেমন সরীসৃপের মতো খোঁজে উষ্ণতা, ইতিহাস এঁকে বেঁকে চলে যায় ধূসর অতীতের অন্তরালে। প্রজ্বলিত হুতাশ দগ্ধ করে সভ্যতার নির্লজ্জ উল্লাসকে, বোবা পাখির আর্তনাদ বিভীষিকা হয়ে থেকে যায় স্মৃতির কোনো ভাঁজে। শহরটা অচেনা অনেক, অট্টালিকার ছায়ায় শীর্ণ কঙ্কাল একসারি শুধু ভাত খেতে চেয়েছিল। টিভির পর্দায় সাদা কোট পরা লোকটা বলেছিল, বাঁচার অধিকার কিনে নাও মাত্র কয়েক লক্ষ টাকায়। বলেছিল সে নাকি খুঁজে পেয়েছে অমৃত, যার মাত্র কয়েক ফোঁটায় উজ্জীবিত হয়ে উঠবে ধূসর প্রান্তর। কঙ্কালগুলি উঁকি দিয়েছিল কাঁচের এপার থেকে, বলেছিল আমরাও তো চেয়েছিলাম বাঁচার অধিকার। নীলকণ্ঠ হওয়ার ছিল না কোনো দাবি, অমৃতের ফোঁটার অধিকার কি শুধু কাঁচের ওপারে? তাই হোক, অমরত্বের প্রত্যাশা তারা করার সাহস করে না। হয়তো ভাতের গন্ধ তারা খুঁজে পাবে ব্যাবিলনের ধ্বংসস্তূপে। এখানে ব্যাবিলন আসার যেটা হচ্ছে, রাস্টাফারিয়ানদের মতে ব্যাবিলন একটা সিম্বলিজম অফ ক্যাপিটালিজম, ইম্পেরিয়ালিজম, মানে এই ধরনের যতগুলো ইভিলস অ্যাসোসিয়েটেড আছে এগুলোর সাথে, এটা একটা সিম্বলিজম। তো ভাতের গন্ধ তারা খুঁজে পাবে ব্যাবিলনের ধ্বংসস্তূপে। ব্যাবিলনের ধ্বংসস্তূপ কখন হবে? যখন এই সমস্ত সিস্টেম ভেঙে চুরে চুরমার হয়ে যাবে, তখনই হয়তো এই লোকগুলো তারা ভাতের গন্ধ খুঁজে পাবে। সেই হচ্ছে ব্যাবিলন এখানে। এটা একটা ফিচার ধর্মী লেখা করছি। লেখাটার নাম হচ্ছে অলিক পয়লা।
পাথরে পা রেখে রেখে ছোট জলস্রোত পার হচ্ছিল দলটা। জল বেশি নয়, পায়ের পাতাটুকুই ভেজে। ঈষৎ শ্যাওলা ধরা সবুজ পাথর, সাবধানে পার হচ্ছিল ওরা, হাত ধরে সাহায্য করছিল পরস্পরকে। সামনে উঁচু নিচু ঘাস জমি, ইউক্যালিপটাস, গাম ট্রি, একটু দূরে ছোট টিলার ওপরে ফার্ম হাউস, ঘোড়া দেখা যাচ্ছে। এই পথ পেরিয়ে ওরা পাহাড়ে যাবে, পয়লা বৈশাখের ভোরে ব্লু মাউন্টেনের চড়ুইভাতি। বড় পিসিমা আর ভালো জেঠু গল্প করতে করতে হাঁটছিল, মাথায় টুপি, হাতে লাঠি। মা আর চন্দ্রামাসির কালো রোদ চশমা, একটু পিছনে হুইল চেয়ারে দাদা ভাই, সোনামা ঠেলে নিয়ে যাচ্ছে। দিদা একা হাঁটছিল, নিচু হয়ে কুড়িয়ে নিচ্ছিল ছোট ডাল, ইউক্যালিপটাসের বাকল। কাশফুল ফুটেছিল, সাদা নয়, ঈষৎ কালচে ছোপের। চন্দ্রামাসি দুটি কাশ তুলে একটি মার হাতে দিল। ওরা এসে পৌঁছেছিল সিডনিতে গতকাল, ভরা জ্যোৎস্নায়। বাগানের ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা গাছে সাদা বড় ফুল বিকেলের বৃষ্টিতে ঝরে গিয়ে ঘাস জুড়ে ছড়িয়েছিল। মা বাগানে পা দিয়েই বলেছিল, সিডনিতে বকুল গাছ নেই। পয়লা বৈশাখে ব্লু মাউন্টেনে চড়ুইভাতি, খুব ভোর ভোর বেরোতে হবে, রান্না করে ফেলতে হবে রাতেই। পিকনিক স্পটে বারবিকিউ করা যেত, কিন্তু এ তো পয়লা বৈশাখের খাওয়া। ঘি ভাত, কাঁকরোল ভাজা, পটলের দোলমা, দই মাছ, মাংস, পায়েস। রাতে রান্না হচ্ছিল। দিদা জিজ্ঞেস করছিল কতটা চাল নেবে ঘি ভাতের জন্য। ভালো জেঠু টিভির চ্যানেল পাল্টাচ্ছিল। খবর হয়ে গেলে চ্যানেল 9-এ প্রিমিয়ার লিগের খেলা। ঘাড় ঘুরিয়ে বলল, বেশি নেন, অতটা পথ, ক্ষুধা লাগবে। পটলের ভেতর থেকে চুলের কাঁটা দিয়ে হালকা হলদে সবুজ বিচি বের করে আনছিল মা। চন্দ্রামাসি পাশে বসে পুর করছিল পটলে, আলু কিশমিশের নিরামিষ পুর। সোনামা ব্যস্ত দাদাভাইকে নিয়ে, গলায় ন্যাপকিন বেঁধে চামচ করে ছানা খাওয়াচ্ছিল আর দুঢোক করে জল। খুব খুশি দেখাচ্ছিল দাদাভাইকে, বস্তুত সকলকেই। একটা লেবু রঙের আলো আসছিল কোথা থেকে, মার গালে পড়ছিল, দিদার কপালে, চন্দ্রামাসির ঠোঁটে, পিসিমার চিবুকে। খুব সুখী দেখাচ্ছিল, সুখী আর আনন্দময়। সমস্ত রান্নাঘর জুড়ে সুবাস উঠছিল ঘির, গরম মশলার, উতলানো দুধের, ছড়িয়ে যাচ্ছিল বাড়িময়। এভাবেই পয়লা বৈশাখ আসছিল সিডনিতে। বাইরের গাঢ় বেগুনি আকাশ বিকেলে বৃষ্টি হয়ে পরিষ্কার এবং তারাময়, ঈষৎ হিমভাব রয়েছে। ঘুমানোর আগে বারান্দায় বসেছিল ওরা, ম্যাগনোলিয়ার হালকা গন্ধ আসছিল। বাগানে ক্রিসমাস লাইট এই এপ্রিলেও নেভেনি। ছোট ছোট ফেয়ারি লাইট ম্যাগনোলিয়ার ডাল ঘিরে জ্বলছিল, নিভছিল। দিদা কোনো কথা না বলে গান শুরু করেছিল আচমকাই। শেষ লাইন দিয়ে শুরু করে প্রথম লাইনে এসে পড়ছিল, যা কিছু আমার দিতে পারি সবই, সুখ স্বপনেরও লাগিয়া, আমি স্বপনে তাহারে কুড়ায় পেয়েছি, রেখেছি স্বপনে ঢাকিয়া। স্বর সামান্য কাঁপছিল শুরুর তীব্রতায়, তারপর কোমল হয়ে আসছিল গলা। ফ্র্যাঞ্জিপানি গাছের ডালে একটা পসাম এই আলো জ্বলা বারান্দা, শাড়ি পরা লম্বা চুলের মানুষদের দেখছিল জুলজুল করে। মা বলছিল, এই গাছটাই তো কাঠগোলাপ না? সকালে বড় পিসিমা ধান দুব্ব দিল মাথায়। চন্দ্রামাসি চিবুক ছুঁয়ে চুমু খেলো, বলল, কাল আবৃত্তি করার সময় পেলাম না, আজ করব, সঞ্চয়িতা লাগবে না, সব মনে আছে দেখবি। প্রণাম করছিলাম সবাইকে। মা আর দিদার ফর্সা পায়ের পাতা, নীলচে সবুজ শিরা, আনন্দে কাঁদছিল দাদা ভাই। সোনামা চোখ মুছিয়ে দিল রুমাল দিয়ে। M4 দিয়ে গেলে সিডনি থেকে ব্লু মাউন্টেন যেতে ঘন্টা দেড়েক। ঘুরপথ নিলাম, উইন্ডসর কুজং দিয়ে যাচ্ছিলাম আমরা। চন্দ্রামাসি আবৃত্তি করছিল, গান গাইছিল মা। কাটুম্বাতে সামান্য সময়ের জন্য থামা, ক্যাফেটেরিয়ার বেঞ্চে বসে কফি। বাথরুম ঘুরে এসে জেঠু বলছিল, ব্যবস্থা ভালোই। ক্যাফের লাগোয়া মেমেন্টো শপ থেকে সোনামা পিকচার পোস্টকার্ড কিনে দিচ্ছিল আমাকে, বলছিল, চিঠি লিখিস। কাটুম্বা থেকে ইকো পয়েন্ট, 3 সিস্টার্স পাহাড়, 3 বোন পাথর হয়ে গিয়েছিল এখানে। বাষ্প উঠছিল পাহাড় বেয়ে, দূরের নীলচে সবুজ পাহাড়ের উপরে মেঘের নৌকা, ইউক্যালিপটাসের গন্ধে বাতাস সামান্য ভারী। দুপুরের আলোয় ঝকঝকে সোনালি 3 বোন পাশাপাশি, দিদা আর চন্দ্রামাসি রেলিংয়ের পাশে বসে পাহাড় দেখছিল। মা ছবি তুলছিল। জড়িয়ে জড়িয়ে দাদাভাই বলছিল, আকাশে উড়িছে বকপাতি, আকাশে উড়িছে বকপাতি।
সোনামা বলছিল খুশি হলে এইরকম গায় তো। জেঠু বলছিল সুন্দর, অতি সুন্দর। হেরিটেজ সেন্টার থেকে একটা ছোট বুশ ওয়াকিং এর ট্রেল পেরোলে চড়ুইভাতির জায়গা। এই ট্রেলে কিছুটা সমতল, কিছুটা উঁচু নিচু ঘাস জমি, টুকরো টাকরা গাছের ডাল পড়ে আছে। পায়ের পাতা ভেজানো জলে সবুজ পাথর, সাবধানে পা ফেলে পার হচ্ছে ওরা। আমার দুহাতে খাবারের টুকরি, চড়ুইভাতির জায়গা দেখা যাচ্ছিল, ঘোড়ারা চড়ছিল দূরে। সবুজ ঘাসে শতরঞ্চি বিছিয়ে খাবার সাজাচ্ছিল চন্দ্রামাসি আর মা, পাখি ডাকছে। এই সময় টিলার ওপার থেকে আরো মানুষ আসছে দেখলাম। প্রথমে ছোট বিন্দুর মতো লাগছিল, তারপর বড় হতে হতে মানুষ। ধুতি পাঞ্জাবি শাড়ি পরা মানুষজন, হাতে খাবারের টুকরি, কাশফুল। আরো কাছে এলে চিনতে পারি বৈশাখীদির মা, শ্রাবণীর মা, শান্তনুর কাকিমা, মিঠাইয়ের দিদা, দেবাশিসদার বোন, প্রবাসীদের মা বাবা, জেঠু কাকিমা পিসিমা, আত্মজন। সবাইকে চিনি না, কয়েকজনকে দেখেছিলাম ছবিতে, মালা পরানো ছিল। তারপর হই হই করে চড়ুইভাতি শুরু হয়ে গিয়েছিল। আড্ডা, গান, গল্প, আবৃত্তি। ক্রমশ বেলা গড়াচ্ছিল বিকেলের দিকে। আমাদের ফিরতে হতোই, পরদিন অফিস, স্কুল, কলেজ। পিসমা বলছিল যাওর নাই, মঙ্গল মতো আসো গিয়া। সন্ধ্যার মুখে আমরা প্রবাসীরা নেমে আসছিলাম শহরের দিকে। টিলার ওপার থেকে হাত নাড়ছিল সবাই। আনন্দময় হাস্যমুখ মানুষজন, আনন্দিত বৃক্ষলতা পশু পাখি। বলছিল ভালো থাকো। আমি তাহলে পড়ছি, আমি তাড়াতাড়ি শেষ করে দিই। আচ্ছা, এই আপনার লেখালেখি যখন আমার মনে হয় লেখাটা পড়া যাচ্ছে, আমি তাই ভাবলাম কি লিখবো, তাই ভাবছিলাম আর বাসন ধুচ্ছিলাম। স্ত্রীর চিৎকার, হাত চালাও, শাক কাটতে হবে। ভাবনাটা কাচের প্লেটের মতো টুকরো হলো। প্লেট হচ্ছে মানুষের পরিবারের মতো। শুরুতে সবাই থাকে সংসার আলো করে, তারপর একে একে ভাঙতে থাকে। রিপ্লেস করা যায়, কিন্তু একই ডিজাইনের পাওয়া খুবই কঠিন। দু একটা প্লেট ছাড়াও চলে যায় সংসার, কিন্তু যে যায় সে তো যায়। ফ্রিজ থেকে পালং শাকের গুচ্ছ বের করলাম, নেতিয়ে গেছে। আধুনিক ডিফ্রস্ট ওয়েস্টিং হাউস ফ্রিজ ওকে সবুজ রেখেছে ঠিকই, কিন্তু বাঁচিয়ে রাখতে পারেনি। শাকের আটিটা দেখতে মনে হচ্ছিল সিডনির প্রবাসী বাঙালিদের মতো, দেখতে তাজা কিন্তু প্রাণহীন। বাসন ধোয়া, পেঁয়াজ, আলু, মাছ কাটা, এগুলি আমার কর্মের এখতিয়ারে পড়ে। এসব কাজের নাম ও যশ হয়েছে। শাকটা কেটেই আমি রান্নাঘর থেকে পালাবো, কিছু একটা লিখতে হবে। মাথায় সংসার চেপে বসেছে আলুর বস্তার মতো। এর চাপ থেকে, দেখেন আমার চোখও খারাপ হয়ে গেছে, এর চাপ থেকে পরিত্রাণ নেই। স্ত্রী রান্না করছে, আমি আমার টেবিলে মুখ গুজে আলুর বস্তা মাথা থেকে সরিয়ে কলম নিয়ে বসেছি। রান্নাঘর থেকে স্ত্রীর ভাষণ কানে আসছে, কি জীবন আমার। শনিবার ছুটির দিনটায় মানুষ বেড়াতে যায়, আমি রান্নাঘরে উনুন ঠেলছি, উনি লিখতে বসেছেন, নোবেল পুরস্কার পাবেন, রবীন্দ্রনাথ আবার শখ হয়েছে, ইত্যাদি। হাতা নিয়ে কড়াই জোরে জোরে শব্দ, শাক পেটানোর আওয়াজ পাচ্ছি। ভাষণের বাকি অংশ শোনা যাচ্ছে না। লেখার সাথে রান্নার একটা মিল আছে। একটা মানুষ চিবিয়ে খায়, অন্যটা গিলে খায়। দুটোই মশলা টশলা দিয়ে পাকাতে হয়। দুটোই কি বলছিলাম, দুটোই মশলা টশলা দিয়ে পাকাতে হয়। দুটোই শিল্প চর্চা। একদিকে চর্চা করছেন আমার স্ত্রী, অন্যদিকে আমি। রবীন্দ্রনাথের স্ত্রী বিয়োগ হয়েছিল যখন, তখন কবির বয়স মাত্র 40 বছর। কবি আর বিয়ে করেননি। বিয়ে করলে বা তার স্ত্রী বেঁচে থাকলে রবীন্দ্রনাথের কাছ থেকে এত লেখা পেতাম বলে মনে হয় না। কবির বহুল প্রতিভার সাথে আমাদের পরিচয় থাকলেও তিনি বাসন মাজা, আলু পেঁয়াজ কাটার মতো সংসার কর্মে তেমন কোনো অবদান রেখেছিলেন বলে আমার জানা নেই। তিনি জমিদার ছিলেন, একটা রাঁধুনি রেখে দেওয়া বিয়ে করার চাইতে শ্রেয় তিনি বুঝতে পেরেছিলেন। একজন মহিলা আমাকে দুঃখ করে বলেছিলেন, যে মানুষ সারাক্ষণ স্বপ্ন দেখে এবং নিজের কাজের মধ্যে ডুবে থাকেন, তাকে শ্রদ্ধা করা যায়, কিন্তু তার সাথে ঘর সংসার করা যায় না। কথাটা ঠিকই। সংসার ত্যাগী সাধু, ফকির জাতীয় ব্যক্তিবর্গ সাহিত্যকর্মে মনোনিবেশ করলে বাংলা সাহিত্যের ভাণ্ডার আরো সমৃদ্ধ হতো, কিন্তু তারা তা করেননি। মানুষকে ভেলকি দেখিয়ে টুকটাক করে সময় নষ্ট করেছেন। এক পাতা ভরে গেছে, কিন্তু কি বিষয় লিখবো এখনো ঠিক করে উঠতে পারছি না। রন্ধন শিল্প ও সাহিত্য, স্ত্রী বিয়োগ ও রবীন্দ্র সাহিত্যের উত্তরণ,
স্ত্রীর হাতে হাতা বা স্বামীর হাতে খাতা। এই লেখার কি হেডিং হবে এখনো জানি না। যাই হোক না কেন, শুরু করা যাক। এই শুরুর প্রসঙ্গে একটা গল্প বলার লোভ সামলাতে পারছি না। 1873 মার্চ মাস টলস্টয় তার স্ত্রীকে একটা গল্প পড়ে শোনাচ্ছিলেন, পুশকিনের লেখা গল্প। গল্পের প্রথম লাইন ছিল, দ্য গেস্ট অ্যারাইভড অ্যাট দ্য কান্ট্রি হাউস। লাইনটা পড়েই থেমে গেলেন টলস্টয়, বিস্মিত হলেন। এভাবেই বুঝি লেখা শুরু করতে হয়। সে তার স্ত্রীকে বললেন, অন্য কেউ লিখলে নিশ্চয়ই শুরু করত অতিথিদের বর্ণনা দিয়ে, ডাইনিং রুমের বর্ণনা দিয়ে, অথবা খাদ্যের বর্ণনা দিয়ে। অথচ পুশকিন প্রথম লাইনেই গল্পে চলে এসেছে। সেই দিন টলস্টয় গিয়ে বসলেন তার পড়ার ঘরে এবং শুরু করলেন একটি উপন্যাস, কালোজয়ী, অ্যানা ক্যারিনিনা। আমার 5 বছরের মেয়ে মিনি একদণ্ড কথা না কহিয়া থাকিতে পারে না। রবীন্দ্রনাথের কাবলিওয়ালার গল্পের শুরু। আবু ইসাক, বাংলাদেশের খুব নাম করা রাইটার আছে আবু ইসাক। আবু ইসাকের সূর্য দীঘল বাড়ি উপন্যাসের প্রথম লাইন লিখেছেন, আবার তারা গ্রামে আসে। আমার প্রিয় লেখক মুস্তাফা আলী স্বপ্ন উপন্যাসে শুরু করেছেন এই লাইন দিয়ে, বাদশাহ আমানুল্লাহ নিশ্চয়ই মাথা খারাপ। এসব কালোজয়ী সাহিত্যকর্ম শুরুতেই চুম্বক সৃষ্টি করেছে লেখক এবং পাঠকের মধ্যে। আকর্ষিত হয়েছে পাঠক। লেখক হচ্ছে পার্টির হোস্ট, পাঠকরা হচ্ছে গেস্ট। গেস্টদের আনন্দ দান হবে হোস্টদের উদ্দেশ্য। নিজের দিকে খেয়াল রাখলে চলবে না, গেস্টদের আপ্যায়ন যেন কোনো ত্রুটি না হয় সে খেয়াল রাখতে হবে। এক পাবলিশার নবাগত এক লেখকের পাণ্ডুলিপি ছাপার অযোগ্য বলে ফেরত পাঠিয়েছিলেন। লেখক জানতে চাইলেন কেন ছাপার অযোগ্য। পাবলিশার বললেন, বিছানায় নায়িকার এক পাশ থেকে ওপাশ ফেরার বর্ণনা লিখতে 25 পাতার ধরে রেখেছেন। আপনার না হয় কলমের লিমিট নেই, পাঠকের ধৈর্যের তো একটা লিমিট আছে। এক তরুণ কবি, নাম মনে পড়ছে না, একবার লিখেছিলেন, আমার লেখা হোক বাতাসের মতো স্বাভাবিক, তাতে যেন যথেষ্ট অক্সিজেন থাকে। খুবই খাঁটি কথা। লেখায় অক্সিজেন না থাকলে পাঠকের দম বন্ধ হয়ে আসবে, সে বই বন্ধ করবে। তাই লেখকের সিলিন্ডারে যথেষ্ট অক্সিজেনের সাপ্লাই থাকা চাই। একজন ব্রিটিশ লেখক বলেছিলেন, লেখা হচ্ছে চেক বই, লেখা হচ্ছে চেক বই লেখার মতো ব্যাপার। চেক লেখা সহজ, কিন্তু লেখকের ব্যাংক অ্যাকাউন্টে যথেষ্ট টাকার যোগান থাকতে হবে। আমার নিজের কোনো অ্যাকাউন্ট নেই, যেটা আছে তার স্ত্রীর সাথে জয়েন্ট অ্যাকাউন্ট, এটাই এদেশের নিয়ম। ব্যাংক স্টেটমেন্ট আমার জানা নেই, কেটে যাচ্ছে, তবে মোর মাঝে মধ্যেই 2-1টা চেক বাউন্স করে। এদিকে স্ত্রীর পালং শাক রান্না শেষ, হাত দিয়ে কড়াই থেকে শাক তুলে মাটিতে রাখার শব্দ পাচ্ছি। রান্নাঘরে একটা শিল্পকর্মের জন্ম সম্পূর্ণ হয়েছে, আর এ প্রান্তে আমার লেখাটা ঠিকভাবে শুরুই করতে পারিনি। এ যাত্রায় না হোক ঘষে মেজে পরে লেখাটাকে খাড়া করা যাবে। আর্নেস্ট হেমিংওয়ে তার দ্য ফেয়ারওয়েল টু আর্মসের শেষ 4টে লাইন 30 বার কেটে লিখেছিলেন। রবীন্দ্রনাথের রক্তকরবীর 17খানা পাণ্ডুলিপি পাওয়া গেছে। একেই বলে শিল্পীর অতৃপ্তি। সেদিন এক আড্ডায় প্রচুর বই পড়া এক মহিলা বললেন, হোয়াট আই লাইক ইন এ গুড অথর ইজ নট হোয়াট হি সেজ, বাট হোয়াট হি অর শি হুইসপার। যা বলেছেন সেটা বড় কথা নয়, যা বলতে চেয়েছেন সেটাই বড় কথা। কইব কথা কানে কানে। এগুলি হচ্ছে বড় মাপের মারফতি লাইনের কথা। এসবের অর্থ বুঝে লিখতে বসলে জীবনেও লেখা হবে না। বাঙালি হয়ে জন্মেছি, সাহিত্য করার অধিকার জন্মসূত্রে পাওয়া। খুব সম্ভব রফিক আজাদ লিখেছিলেন যে পদ্মে পদ্মে ভরে গেছে আমাদের পানাপুকুর থেকে শুরু করে বঙ্গোপসাগরের অবধি জলের সংসার। পাঠকরা কি চায় বুঝলাম, একটা লেখা লিখে লেখক কি চায় এ ব্যাপারে লেখিকা নবনীতা দেব সেন উক্তিটি আমার খুবই ভালো লেগেছে। তিনি লিখেছেন, একটা লেখা লিখে আমি কি চাই? আমি চাই একটি স্পর্শ, চাই হাতের মধ্যে আরেকটি হাত ধরতে। যিনি আমার লেখাটি এখন পড়ছেন তার পাশটিতে ঘেঁষে বসতে চাই। আমার নিঃশ্বাস বায়ু তার শরীরে পড়ুক, আমি তাই চাই। যাই হোক, আমি কি চাই এই মুহূর্তে বড় কথা নয়। আমার স্ত্রী চাইছেন আমি এখন ভাত খেতে বসি। শাক দিয়ে ভাত মাখতে মাখতে, স্ত্রীর শিল্পকর্মের প্রশংসা করতে করতে এরপর কি লিখবো ভাবা যাবে। তোমার থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি কবিতা আমি বেশ কিছুদিন লিখছি না, হঠাৎ করে শুরু করেছিলাম, কোনোদিন লিখিনি। 2017 সালের অক্টোবর মাসে হঠাৎ শুরু করেছিলাম। এখন ঠিক করেছি যে আমরা চেষ্টা করব
গ্রাম বাংলায় গিয়ে কাজ করতে। তো সেইখানে গ্রাম বাংলার যে ব্যাপারগুলো আছে এবং সেইভাবেই আমরা আগে আমরা করলাম ডোকরা বলে একটা শিল্প, ওটা নাকি বিলুপ্তির পথে, এটা নিয়ে একটা আলোচনা হয়েছিল। এবং এই কাজগুলো করতে গেলে যেটা প্রথম হয়, লোকে না মানে আমাকে আমার বলুন কি ব্যাপারটা কি, তোর মাথা খারাপ হয়ে গেছে, এই সে লেখালেখি করছিলি, ভালো কবিতা লিখছিলি, হঠাৎ ডোকরা নিয়ে মাথায় কি পাগল হলো, আর তোরা সবাই মিলে যা করছিস। তো তাদের কিছু বলার আমার নেই, কিন্তু এটুকুই বলেছিলাম যে আজকে ডোকরাকে এইসবগুলোর ব্যাপারে আমরা সচেতন না হলে হয়তো 50 বছর পরে শুধু ওই মিউজিয়ামেই ডোকরাকে পাওয়া যাবে। আমি করছি সেটা, আমরা ওই অনেকেই অংশগ্রহণ করেছিল যে আমরা বিতর্ক আড্ডা করি। বিতর্ক আড্ডার একটা কারণ ছিল, আমি বারবার বলেছি, যে বিতর্ক থেকে বিনোদন থেকে বোধোদয়। তা আমরা চেষ্টা করেছি বিতর্কে লোকে অংশগ্রহণ করলে, সেটা নিয়ে কিছু বললে ভাবে, এবং সেটা থেকে তারপর সেখান থেকে হয়তো একটু বিনোদন হয়, তারপর থেকে বোধোদয় হতে পারে। এইটাকে নিয়ে আমরা ডোকরাকে ফোকাস করেছি। তো কেন এই বিতর্ক আড্ডা? ঐতিহ্যবাহী এবং মূলত বংশ পরম্পরায় উৎকর্ষপ্রাপ্ত অসাধারণ ডোকরা শিল্পের নৈপুণ্য এবং সৃষ্টিশীলতার বিষয়ে যত বেশি সচেতনতা, কুটির শিল্প নিয়ে জনসাধারণের মধ্যে যত বেশি চর্চা এবং প্রচার হয়, ততই মঙ্গল। এটাই ছিল আমাদের মেন থিমটা। তো অনেকেই প্রশ্ন করছে, জবাব দেওয়ার কিছু নেই, তাই কয়েক লাইন ছড়া লিখেছিলাম। দিব্যি ছিলে কাব্যি নিয়ে হঠাৎ মতিভ্রম, ডোকরা নিয়ে ছোকরাগুলোর বৃথাই পণ্ডশ্রম। কি লাভ হবে এই বিতর্কে, আড্ডা গেল জলে, সাহিত্য গান সংস্কৃতি ডুবছে যে অতলে। তোদের আতলামো আর ঢং দেখে ভাই মাথায় পড়ে বাজ, রিডার্স ফোরাম মানেই যত আবোল তাবোল কাজ। হয়তো কিছুই হবে না ফল, চায়ের কাপে তুফান তুলে, আপনি বাঁচলে বাপের নাম, এ সত্যটি যেও না ভুলে। খেয়াল রসে বিভোর হয়ে যাইবা করো যতই বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। প্রবাসে থাকি, অনেক সময় দেশে আমাদের অনেক প্রিয় মানুষ তারা ছেড়ে চলে যায়, এবং আমরা যেতে পারি না, এবং হয়তো কোনোভাবে থাকতেও পারি না, দেখতেও পারি না। হয়তো কাউকে দেখেছি 10 বছর আগে, সে চলে গেছে, আর তার সাথে দেখা হলো। তো এইটাই আমার একজন প্রিয় মানুষ মারা যাওয়ার পরে আমি 2টি কবিতা লিখেছিলাম, তোমাকে একটি পড়ছি। মৃত্যু সংবাদ কবিতাটার নাম। আমি ছুঁয়ে দিলাম সব খেলা শেষের আগে, এভাবেই খালি মন ছুঁয়ে থাকা, যেন কোনো ফেলে দেওয়া শরীর, অস্থিমজ্জাহীন, প্রাণহীন, সংজ্ঞাহীন। ভেবেছি অনেকবার কাঁদবো, যতটা কাঁদলে উৎসব ভুলে থাকা যায়, দুঃখের উৎসব। এখন সব দিনতা শেষ, দিনের শেষে সন্ধ্যার অপেক্ষায় পথিক। এখনো চলার পথ চলা হয়নি বিস্তর, সময়ের শেষ নয় এখানেই। তবু তো প্রাণ গ্রীষ্মের দুপুরের ফড়িং, এ ফুল সে পাতায় ছায়ার সন্ধানী। অমোঘ কোনো গান গেয়ে যায় বারংবার, অযথা যথার্থ হওয়া মানা আছে তার সময়ের জামরুল পাতায়। এখনো সঠিক সময় আসে নাই, আসলে এ শরীর ফেলে দিতে হবে। তাই দুঃখের উৎসবে গা ভাসিয়ে দেওয়া, নতুন কোনো সুখের সন্ধানে। সেই মাঠে যেখানে পৃথিবীর সব খেলা শেষ হয়ে যায়, যেখানে খাদ্য ও খাদকের সম্পর্ক ঝাপসা চিরতরে, সেখানে কি মনসা মঙ্গল কাব্য পড়ানো হয়? যাদের কোনো ভাষা নেই, দেশ নেই, জন্ম মৃত্যু নেই, নেই রান্নার তারা, সেখানে সেই ভিড়ে আমার প্রিয় মানুষ চিনতে পারবে তো আমায়? এটা আসলে কৃষক বিদ্রোহ নিয়ে লেখা, কিন্তু খুব একটা পলিটিসাইজড নয়, খুব সিম্পল একটা কবিতা। তারপর গাছেরা, কবিতাটার নাম হচ্ছে সেই সব গাছ। তারপর গাছেরা হাঁটতে শুরু করলো, রেল লাইন পেরিয়ে, আখ ক্ষেতের পাশ দিয়ে। তারপর রাজদরবারে গাছেদের জমায়েত। তারপর রাজা পাঠালো কাঠুরে, জোর করে পাঠালো ঝড় বৃষ্টি, উপড়ে দিতে সব চলমান গাছের শেকড়। গাছেরা এখন চলৎশক্তিহীন। তারপর গুম খুন হওয়া সেই সব গাছেদের লাশে রাজ সিংহাসন হলো মেরামতি, মেরামত হলো তোরণ প্রাসাদের। তারপর একে একে কাটা পড়ল সমস্ত বৃদ্ধ গাছ, বীরভোগ্যা বসুন্ধরার আনাচে কানাচে।
শেষে বাগানের ঈশান কোণের নোটে গাছটি মুড়িয়ে দিলেন মহারাজ। এখন রাজার এক হাতে থাকে রাজদণ্ড আর অন্য হাতে থাকে অক্সিজেন সিলিন্ডার। মৃত্যু শব্দটা শুধুমাত্র টম, ডিক আর হ্যারিদের জন্য। গ্রামের লোকেদের কাছে গল্প শুনেছি, কোনো বাড়িতে কাউকে ভূতে পেলে ওঝা এসে যখন ভূত তাড়াতেন, সেই ভূত যাওয়ার আগে গ্রামের কোনো একটি বড় বট বা অশ্বত্থ গাছ উপড়ে দিয়ে চলে যেত। সেটাই ছিল ভূতের ছেড়ে চলে যাওয়ার প্রমাণ। গত কয়েকদিন ধরে মনে হচ্ছে সাম্প্রতিককালে করোনা যেন আমাদের সমাজে ভর করা সেই ভূত, আর যাওয়ার আগে সে আমাদের বাংলা শিল্প সংস্কৃতি জগতের সবথেকে বড় বনস্পতি বৃক্ষটিকে উপড়ে দিয়ে গেল। সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যু সরাসরি করোনাতে না হলেও ওনার দীর্ঘ রোগভোগের এবং শরীরের ক্রমানুভূতির মূল কারণ সেই করোনাই। এ এক অদ্ভুত সমাপতন। ফরাসি চলচ্চিত্রকার ক্যাথরিন বার্জ নির্দেশিত সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয় জীবনকে উৎসর্গকৃত তথ্যচিত্রের নামও সেই দ্য ট্রি বা গাছ। জাতি হিসেবে বাঙালির লার্জার দ্যান লাইফ হিরোর সংখ্যা দিনে দিনে কমে আসছে। তার সর্বশেষ প্রতিনিধি সম্ভবত ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌন্দর্য ও মেধার এমন সহাবস্থান, মানুষ এবং তারকার এমন সংমিশ্রণ সত্যি বাঙালি আগে কখনো দেখেনি। বার কয়েক দূর থেকে দেখেছি তাকে হেঁটে যেতে, যেন কোনো মহিরুহ চলেছেন রাস্তা বেয়ে, অথচ বিনম্র ভঙ্গিমায়। তার সঙ্গে কোনো ব্যক্তিগত পরিচয় ছিল না, কোনো অনুষ্ঠানে সেলফি বা স্বাক্ষর সংগ্রহের সৌভাগ্য হয়ে ওঠেনি। হয়নি তার সাথে প্রাতঃভ্রমণ বা সান্ধ্যভ্রমণে অংশ নেওয়ার সৌভাগ্যও। তবু এতটুকু নিশ্চিত জানি, কোনোদিন মানুষটার মুখোমুখি দেখা হয়ে গেলে একই রকম একগাল হেসে কুশল বিনিময় নিশ্চয়ই করতেন। আসলে তিনি ছিলেন ভদ্র, সভ্য, রুচিশীল বাঙালির প্রতীক, যা আজ বিলুপ্ত প্রায়। বাঙালির প্রজ্ঞা, মনন, রুচির ধারক ও বাহক হয়ে দীর্ঘদিন থেকেছেন তিনি। আমরা যে অন্ধকার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন এই সময়ের বাংলা শিল্প সংস্কৃতির আলোকজ্জ্বল মধ্যমণি। সেই আলো হলো জ্ঞানের আলো, শিক্ষার আলো, নম্রতার আলো, মূল্যবোধের আলো, সৃজনশীলতার আলো। আজ এই অবক্ষয়ের সময়ে আমাদের বাঙালিয়ানা যখন ক্রমশ বিলীয়মান, সেই সময় তার মতো একজন খাঁটি বাঙালির চলে যাওয়া আমাদের প্রভূত ক্ষতি করল। তার অভিনীত সত্যজিৎ রায়ের 14টি ছবি বহু আলোচিত, পাশাপাশি অগন্তি পরিচালকের সঙ্গে কাজ করে তার অভিনয়ের শৈলী ছাপ রেখে গেছেন। তপন সিনহার চিন্দের বন্দি, আতঙ্ক, তরুণ মজুমদারের সংসার সীমান্তে, গণদেবতা, অজয় করের সাত পাকে বাঁধা, পরিণীতা, আবার একাধারে মূলধারার পর চলচ্চিত্র যেমন বসন্ত বিলাপ, তিন ভুবনের পারে, মণিহার, স্ত্রী, কোনি ইত্যাদি ছবিতে তার অনবদ্য অভিনয় প্রজন্মের পর প্রজন্মকে আপ্লুত করে রেখেছে। এমনকি নতুন প্রজন্মের পরিচালকদের সঙ্গেও মেরেছেন একই রকম আলোর রোশনাই। ঋতুপর্ণ ঘোষের অসুখ, গৌতম ঘোষের দেখা, শিবপ্রসাদ নন্দিতার বেলা শেষে, প্রাক্তন, অতনু ঘোষের ময়ূরাক্ষী তারই প্রমাণ। আসলে অভিনয় সৌমিত্রকে নিয়ে কথা বলা মানে এক সীমাহীন মহাসমুদ্রের মধ্যে জল মাপতে বসার মতন। ছোটবেলায় মামাসিদের কাছে উত্তম সৌমিত্র সুস্থ প্রতিযোগিতার গল্প শুনে বড় হওয়া, তারপর একে একে অসাধারণ সব চরিত্রের সাথে পরিচয়। কখনো তিনি ফেলুদা, কখনো অপু, কখনো ময়ূরবাহন, কখনো অসীম, কখনো সন্দীপ, আবার কখনো খিদ্দা। যে কোনো চরিত্রের সাথে আত্মিক সম্পর্ক স্থাপনের অসাধারণ ক্ষমতা তাকে অনন্য করে রাখবে। কবি শ্রীজাত যথার্থই বলেছেন, খোদ সৌমিত্রকে ছাপিয়ে এইসব চরিত্রটাই হয়ে উঠেছে বাঙালির আইকন। একজন অভিনেতার কাছে এর থেকে বড় পাওনা সত্যি কিছু হতে পারে না। তার প্রস্ফুটিত এক একটি চরিত্রকে বাঙালি তার ঘরের লোক করে নিয়েছে। আবার কখনো মনে হয় সৌমিত্র চট্টোপাধ্যায় চলচ্চিত্রে যোগদান করায় বাংলা চলচ্চিত্র শিল্প সংস্কৃতির অন্যান্য শাখাগুলি কি বঞ্চিত হলো। মাঝে মাঝে ভ্রম হয়, উনি কি সেই একই লোক যিনি বহু যুগ আগে দর্পণে শরৎশশী নাটকে অভিনয় করে আমাকে সম্মোহিত করে রেখেছিলেন, বা টিকটিকির মতন নাটক উপহার দিয়েছেন বাঙালি দর্শকদের। তার হোমা পাখি, কিং লিয়ারের জীবন আর দেখানো হলো না বলে এই আফসোস সত্যিই যাওয়ার নয়। সত্যি পৃথিবীতে এমন অভিনেতা বিরল, যার কবিতা সমগ্র, গদ্য সমগ্র এবং নাটক সমগ্র আছে। আবার তার ভাষ্যপাঠ সমৃদ্ধ রবীন্দ্রনাথের আপন গান বা শেষের কবিতা শোনার অনুভূতিও ভোলার নয়। সারা জীবনে দাঁড়াননি কোনো পতাকার নিচে, কিন্তু পরিষ্কার রাজনৈতিক চেতনার অধিকারী ছিলেন। যখন দরকার হতো হীরক রাজার দেশের উদয়ন পণ্ডিত হয়ে নেমে আসতেন রিল থেকে রিয়ালে এবং দ্ব্যর্থহীনভাবে তার মনোভাব ব্যক্ত করতেন। শোনা যায় প্রতি বছর জন্মদিনে তার সন্তানদের উপহার দিতেন একটি করে নিজের হাতে লেখা কবিতা। লোকটা আসলে সব দিকেই একটু আলাদা। অভিনেতা সৌমিত্রকেও যেখানে কখনো কখনো ছাপিয়ে যান মানুষ সৌমিত্র। তার সারা জীবনব্যাপী বিশাল কর্মযজ্ঞের মধ্যে দিয়ে তিনিই আমাদের শিখিয়েছেন বাঁচার মধ্যেই সার্থকতা, তার মধ্যেই আনন্দ। তিনি এমন একজন অমর নক্ষত্র এবং এমন এক পৃথিবী তার কাজ। যতদিন বাংলা ভাষা ও সংস্কৃতির অস্তিত্ব থাকবে ততদিন তিনি আলোকিত করে যাবেন আমাদের। যেমনভাবে বহু মৃত নক্ষত্র থেকে শত শত আলোকবর্ষ দূরে ছুটে আসা আলোতে আলোকিত হতে থাকে আমাদের সমকালীন মহাকাশ।
সবকিছুরই একটা কোথাও করতে হয় রে শেষ, গান থামিলে তাই তো কানে থাকে গানের রেশ, জীবন অস্তে যায় চলে তার রংটি থাকে লেগে, প্রিয়জনের মনের কোণে শরৎ সন্ধ্যা মেঘে। ভালো থাকবেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ওটার কোনো নাম নেই, যে যার মতো নামটা দিয়ে নিও। আজ কোজাগরী লক্ষ্মী পুজো, সকাল থেকে চলছে তার তোড়জোড় আয়োজন। লোকজন আসছে যাচ্ছে, জিনিসপত্র আসছে। আমাদের অশীতিপর বৃদ্ধা পিতামহী বারান্দায় বসে আছেন একটি নিচু জলচৌকিতে, পাশে বাজছে ভক্তিগীতি টেপ রেকর্ডারে, বাজছে রজনীকান্ত, অতুল প্রসাদ, রামপ্রসাদ। সারা বাড়িতে একটা সুর ছড়িয়ে পড়েছে। পিতামহী তদ্গত, আমরাও যেন কখন ঢুকে পড়েছি সেই সুরের জগতে। বড় ঘরে আমাদের লক্ষ্মী পুজো হবে, সে ঘরের মেঝে তকতকে করে রাখা হয়েছে। ঘরের মাঝখানটা অনেকটা খালি, সেখানে হবে আলপনা। মা কাকিমা স্নান করে ধোয়া শাড়ি পরে পাথরের বাটিতে চালের গুঁড়ো গুলেছেন। নরম সাদা সুতির কাপড় দিয়ে বানিয়েছেন গোলাকার একটি বল। সেটি চালের গুঁড়োর গোলার মধ্যে ডুবিয়ে শুরু হলো আলপনা। ঘণ্টাখানেকের মধ্যে মেঝেতে ফুটে উঠল এক অসাধারণ চিত্র। বেলপাতা, শঙ্খলতা, কলার ছড়া, পদ্মকুড়ির সমন্বয়ে এক অপরূপ শিল্প। তার চারটি কোণে ফুল্ল রেণু ছড়ানো চারটি কলকের নকশা। এটা বৌছত্র। মৃদু স্বরে কাকিমা বললেন, মা লক্ষ্মী এখানে এসে বসবেন। সত্যি? আমি বললাম, যেন সত্যি এক পদ্মফুল তার পাপড়ি মেলে আসন পেতে আছে, মা লক্ষ্মী বসবেন বলে। আনন্দে আমি শিহরিত হলাম। এখনো লক্ষ্মী পুজো মানেই আমার কাছে শৈশবের দেখা সেই পদ্ম পাপড়ির আসনখানি। এরপর বহু বহু কাল কেটে গেছে। এখন বসে আছি ইস্তাম্বুলের এক রেস্তোরাঁতে। খাবার আসেনি এখনো। কানে আসছে অস্পষ্ট একটা গানের সুর। রেস্তোরাঁর ঠিক বাইরে বসেছে সুফি সঙ্গীতের এক মেহফিল। চলছে সুফিয়ানা কালাম বা সুফি সঙ্গীত। কালাম হচ্ছে ঈশ্বরের বাণী, সুফি মানে যে সুফি মতবাদে বিশ্বাসী। সেই কালামে সঙ্গীতের সঙ্গে চলছে সুফি নাচ, যেখানে সাদা পোশাক ও লম্বা টুপি পরে তন্ময় হয়ে ঘুরে ঘুরে নাচেন এক নর্তক, সুফি নর্তক। ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়ার আশঙ্কা, ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়ার এক করুণ আরতি বাজতে থাকে সেই সুরে, যেমনটি আছে আমাদের রজনীকান্ত, অতুল প্রসাদ আর রামপ্রসাদের সুরে। সেই সুরের মোহে কখন আমি খাবার টেবিল থেকে উঠে এসে দাঁড়িয়েছি দেওয়াল জোড়া কাচের জানলার পাশে। জানলার বাইরেই বসপরাস প্রণালীর অতল নীল জলরাশি দুই মহাদেশের সীমানা ঘুচিয়ে বয়ে চলেছে নিরুদ্দেশে। হঠাৎ জানলার অন্য দেয়ালে চোখ পড়তেই আমি চমকে উঠলাম। এ আমি কি দেখছি? সারা দেয়াল জুড়ে সেই পদ্মপাপড়ি মেলা আসনখানি, সেই বৌছত্র, সেই কাকিমার বলা লক্ষ্মী ঠাকুর এসে এখানে বসল। সেই বেলপাতা, শঙ্খলতা, পদ্মকুড়ি, সেই আশ্চর্য ফুল্ল রেণুর কলকে নকশাও চারপাশে। আমি অবশ হয়ে গেলাম। গানের সুর ভেসে আসছে। এটা কি রজনীকান্ত, রামপ্রসাদ না সুফি কালাম ঠিক করতে পারলাম না।
অনুষ্ঠান শেষ হয়, থেকে যায় শুধু তার রেশ অবচেতন জুড়ে। কত নতুন গুণী মানুষের সাথে পরিচয় বাড়ে, কাছে থাকা সম্পর্কগুলো আরো বুনট হয় সংস্কৃতি চর্চা ও আড্ডার মাধ্যমে। এভাবেই ফিরে ফিরে আসুক নববর্ষ, নিত্য নতুন আঙ্গিক ও চিন্তাধারায় স্বজন সমাগমের এমন অপরূপ আবেশে। নমস্কার, শুভ নববর্ষ।